আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠনের পর্ব 3-এ আজকে আলোচনা করব কোষ প্রাচীর নিয়ে। পর্ব 3-এ আলোচনা হবে কোষ প্রাচীর। তোমাদের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন দিয়েছিলাম SW কোষ প্রাচীর। আমরা এই কোষ প্রাচীর সম্পর্কে আজকে বিস্তারিত জানব। যারা উদ্ভিদ কোষ চিহ্নিত করেছো, অঙ্কন করেছো, তারা প্রথমেই কোষের বাইরে যে আবরণটা ছিল সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরের সংজ্ঞা আগে দেখো যে কোষ প্রাচীর কি। আমরা সবাই এক কথায় বলতে পারি যে উদ্ভিদ কোষের বাইরে যে জড় স্থিতিস্থাপক আবরণটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরের সংজ্ঞা আমরা এখানে লিখব না, আমরা একটু সংজ্ঞাটাকে উন্নতভাবে লিখব। তোমরা সবাই একটু লিখে নাও যে উদ্ভিদ কোষের সাধারণত কোষ প্রাচীর কার থেকে? উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে। কোষ প্রাচীরটা কোথায় থাকবে? উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে। প্রোটোপ্লাজম নিঃসৃত। প্লাজমা মেমব্রেনের ভেতরে কি থাকে? প্রোটোপ্লাজম নিঃসৃত সেলুলোজ নির্মিত। আমরা জানি যে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর যেহেতু নির্জীব, এজন্য আমরা বলবো সেলুলোজ নির্মিত নির্জীব অপেক্ষাকৃত পুরু। কোষ প্রাচীরটা সাধারণত হবে পুরু, শক্ত, এই কারণে এটাকে বলবো দৃঢ়। তারপরে বলবো যে জড় স্থিতিস্থাপক ও রক্ষণ কাজের সাথে যুক্ত আবরণকে সেলওয়াল বা কোষ প্রাচীর বলে। আমি একটু বলে দিই, উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যারা উদ্ভিদ কোষ আঁকছো তারা অবশ্যই দেখেছো যে প্লাজমা মেমব্রেন থাকে কোষ প্রাচীরের ভিতরে, এবং প্লাজমা মেমব্রেনের ভিতরে থাকে প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন প্রকার রস নিঃসৃত হয়, আর এই নিঃসৃত রসগুলো বিভিন্নভাবে কোষ প্রাচীর গঠন করে। সেই এলিমেন্টটা হচ্ছে সেলুলোজ, আর এই সেলুলোজ নির্মিত কোষ প্রাচীরটা হবে নির্জীব, মানে তার কোনো জীবন থাকবে না। আমরা যদি কোষ প্রাচীরের বাকলটাকে তুলে নেই তারপরে উদ্ভিদ কিন্তু মারা যায় না। এই বাকলটা কী হবে? অপেক্ষাকৃত পুরু, দৃঢ়, মানে মজবুত, জড় স্থিতিস্থাপক ও রক্ষণ কাজের সাথে যুক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। প্রথমেই ক্লাসের আলোচনায় তোমাদের প্রথম পৃষ্ঠায় আছে যে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। এই রবার্ট হুক প্রথম যে কোষ আবিষ্কার করেন
তিনি এই যে কোষ প্রাচীর, মৃত কোষ থেকে দেখেন যে সেল কোষ আবিষ্কার করেন, এই জন্য রবার্ট হুককে বলা হয় সাইটোলজির জনক। তবে তোমাদের আরও কোশ্চেন আসতে পারে যে মডার্ন সাইটোলজির জনককে। মডার্ন সাইটোলজির জনক হবে কার্ল পি সোয়ান, সোয়ানসন। আধুনিক সাইটোলজির জনক হবে, কোথাও লেখা আছে সিপি কার্ল সোয়ানসন। তাহলে আমরা ইনি সাইটোলজির মডার্ন জনক, আর রবার্ট হুককে বলা হয় আগের প্রথম মৃত কোষ প্রাচীর আবিষ্কার করেছে হচ্ছে রবার্ট হুক। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানলাম যে রক্ষণ কাজের সাথে যুক্ত কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের গঠন যখন আমরা পড়ব তখন একটা চিত্রকে সামনে রেখে সেই অনুযায়ী আমরা যদি ব্যাখ্যাগুলো পড়ি তাহলে একই সঙ্গে আমরা এর পার্থক্যগুলো নির্ণয় করতে পারব। তো কোষ প্রাচীর গঠনের 3টা স্তর থাকবে। একটা হবে মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। মোটামুটি আলোচনা করে দিচ্ছি, এই আলোচনাটুকু মনে রাখলেই যথেষ্ট। মধ্য পর্দা, প্রাইমারি ওয়াল বা প্রাইমারি প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। তো মধ্য পর্দা, এই মধ্য পর্দাটা কখন গঠিত হবে? যখন মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্য পর্দাটা গঠিত হবে। আমরা সবাই এখন একটা মধ্য পর্দা আঁকাবো, সবাই এইভাবে আঁকানোর চেষ্টা করো। এটা হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দা 2 সাইডে কোষ থাকবে। মধ্য পর্দাটাকে একটু আমরা চিহ্নিত করার সুবিধার্থে কালারটা একটু ঘন করে দেই। মধ্য পর্দা, এই মধ্য পর্দাটা গঠিত হবে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট আর গোলগি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ মিলে এই মধ্য পর্দাটা গঠিত হবে। এই মধ্য পর্দার উপরে গঠিত হবে প্রাইমারি ওয়াল বা প্রাইমারি প্রাচীর। তো আমরা এখন মধ্য পর্দার উপর একটা প্রাইমারি ওয়াল দিই। প্রাইমারি ওয়াল মাঝখানে আবার এখানে একটু ফাঁকা করে দিলাম। এখানে এরপরে আমি এই ফাঁকা অংশটার কথা বলবো। তো প্রাইমারি ওয়াল কিন্তু এক স্তর বিশিষ্ট, এখানে আর কোনো স্তর থাকবে না। প্রাইমারি ওয়াল, এই প্রাইমারি ওয়ালটা গঠিত হবে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা। তো তোমার সুবিধার্থে একটু এভাবে দিবে পরীক্ষার সময় প্রাইমারি ওয়ালটাকে চিহ্নিত করার জন্য। মনে রাখবে এরপরে আমরা কিন্তু বর্ণনা অনুযায়ী পার্থক্য পড়ব যে প্রাইমারি ওয়াল হচ্ছে এক স্তর বিশিষ্ট। এই এক স্তর বিশিষ্ট প্রাইমারি ওয়ালে স্তরটাকে আমরা পরিমাপ করতে পারি। পুরুত্বটাকে 1 থেকে, এই পাশে না লিখি, 1 থেকে 3 মাইক্রোমিটার। তাহলে প্রাইমারি ওয়াল পাতলা এবং এর পুরুত্ব হবে 1 থেকে 3 মাইক্রোমিটার। আমরা প্রাইমারি ওয়াল দিয়ে দিলাম। এর সঙ্গে মনে রাখবে যে প্রাইমারি ওয়াল কী কী দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। প্রাইমারি ওয়ালের উপর তৈরি হবে সেকেন্ডারি প্রাচীর। আমরা এখন এখানে সেকেন্ডারি প্রাচীর দেব। মনে রাখবে যে এমসিকিউ পরীক্ষায় প্রায় আসে যে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট। আমি এখানে কয়টা স্তর দিলাম? 3টা স্তর। সেকেন্ডারি ওয়াল হবে 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি ওয়াল হবে 3 স্তর বিশিষ্ট, 1, 2, 3। এখানে আবার 3 স্তরায় সেকেন্ডারি ওয়াল আমরা দিতে পারি। তোমরা সবাই দাও সেকেন্ডারি ওয়াল। তো সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর, তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে গৌণ প্রাচীর সৃষ্টি হতে গেলে অবশ্যই আগে কি তৈরি হবে? প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়ালের উপর কিন্তু গৌণ প্রাচীরটা সৃষ্টি হবে। 1, 2, 3, 3, 2, 1 প্রাইমারি
ওয়ালের উপরে তৈরি হলো সেকেন্ডারি ওয়াল। এখানে দেখা যাচ্ছে এর পুরুত্বটা প্রাইমারি ওয়ালের চেয়ে অনেক ভারী, পুরু, তাহলে এটা বলতে পারি আমরা পুরু। এবং এখানের এর যে পুরুত্ব এর 5 থেকে 10 মাইক্রোমিটার। এখানে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে সেকেন্ডারি ওয়ালটা 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এবং এর যে পুরুত্ব সেটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। আর সেকেন্ডারি ওয়াল, যেহেতু সেকেন্ডারি ওয়াল কার উপরে সৃষ্টি হয়েছে? প্রাইমারি ওয়ালের উপর। তো প্রাইমারি ওয়াল আমরা দেখলাম যে এখানে প্রাইমারি ওয়াল তৈরি হতে লেগেছে সেলুলোজ, হেমি সেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন শব্দটা তোমরা যখন কোষ রসায়ন পড়বে তখন আমরা পাবো যে কার্বোহাইড্রেটের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয় তখন এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো যেহেতু সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয়েছে আগে প্রাইমারি ওয়ালের উপর, তো আমরা এখানে বলতে পারি যে সেকেন্ডারি ওয়াল, এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন প্লাস এখানে লিখতে পারি লিগনিন আর সুবেরিন মিলে। তো এই প্রাথমিক প্রাচীর, এখানে কোষ প্রাচীরটা সৃষ্টি হয়েছিল কিভাবে আমরা বলতে পারি যে সূচনা কে করেছিল? সূচনা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলগি বডি বা গোলজি বস্তু। এর কারণেই এই কোষ প্লেটটা সৃষ্টি হবে সাইটোকাইনোসিসের সময়। কোন ধাপে? মাইটোসিস, কোষ বিভাজনের সময়। এর অবস্থানটা কোথায় হবে? উদ্ভিদ কোষের বাইরে। আর একটা কোষ প্রাচীরকে যখন আমরা পর্যবেক্ষণ করব তখন এর ফিজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে যা পাবো সেটা হচ্ছে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা বা মিডল ল্যামেলা কি নিয়ে গঠিত হয়েছে? এখানে এসে জমা হয়েছে পেকটিন আর হচ্ছে পেকটিক জাতীয় পদার্থ। প্রথম দিকে এই মধ্যপর্দাটা পেকটিন জাতীয় পদার্থ থাকার কারণে একটু নরম হয়, তারপরে আস্তে আস্তে এর উপরে এসে প্রাইমারি প্রাচীর এগুলো যে তৈরি হচ্ছে, এই পদার্থগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ, আমি সংজ্ঞাতেই বলেছিলাম যে প্রোটোপ্লাজম, নিঃসৃত রস, এগুলো এখানে এসে জমা হয়ে আস্তরণ সৃষ্টি করেছে। এই আস্তরণগুলোর কারণে আমরা এগুলোকে বিভিন্ন 3টে স্তরে ভাগ করেছি। তো এখানে এসে দেখলাম যে এর উপরে, মধ্যপর্দার উপরে প্রাইমারি ওয়াল তৈরি হয়েছে। প্রাইমারি যে ওয়ালটা আছে এটা সব সময় কোথায় তৈরি হবে? ভাজক কোষে আর নতুন যে কোষগুলো বিভাজিত হবে সেখানে এটা তৈরি হবে। এইটা তৈরি হওয়ার পরে এরপরে আরেকটা ওয়াল দেখা যাচ্ছে যেটাকে আমরা সেকেন্ডারি ওয়াল বলতেছি, এবং এর পুরুত্বটা অনেক 5 থেকে 10 এবং 3টে স্তরে বিভক্ত। তো এই যে প্রাইমারি ওয়ালটা বিভাজিত হওয়ার পর যে স্থায়ী একটা রূপ, সেটাই হচ্ছে তোমাদের সেকেন্ডারি ওয়াল। এখন আমরা এখানে বললাম যে প্রাইমারি ওয়ালটা তৈরি হচ্ছে ভাজক কোষে ও নতুন কোষে, তাহলে সেকেন্ডারিটা কি ভাজক কোষে হবে? হবে না। তো এটা হবে ভাজক কোষের। এখানে বিপাকীয় হার কি থাকবে? বিপাকীয় হারটা বেশি থাকবে না। এর স্থায়ী রূপটাই হচ্ছে সেকেন্ডারি ওয়াল। এখন তোমরা একটা কাজ করবে যে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর ও সেকেন্ডারি ওয়ালের মধ্যে 2 মার্কের জন্য এখন পার্থক্য তৈরি করো। মধ্যপর্দা আমরা যা ব্যাখ্যায় পড়েছি তাই থেকে ঝটপট করে 3 মিনিটের মধ্যে আমরা এখন পার্থক্য তৈরি করব। মধ্যপর্দা, প্রাইমারি ওয়াল বা প্রাচীর, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো মধ্যপর্দা, প্রথমেই আমরা লিখব যে মধ্যপর্দাটা যে তৈরি হয়েছে তার স্তরটা কেমন? 1 স্তর। তার স্তরটা কেমন? 1 স্তর। প্রাইমারির স্তরটা কি? এটাও 1 স্তর। আমরা চিত্র দেখে দেখে পার্থক্য তৈরি করব 1 স্তর। কিন্তু এই যে সেকেন্ডারি ওয়ালটা যে তৈরি হয়েছে এটা কয় স্তর? 3 স্তর। 3 স্তর। এরপরে আমরা দেখতে পারবো যে মধ্যপর্দার মধ্যে এখানে
কোনো প্রকার এই অংশটাকে বলা হচ্ছে পিট পেয়ার। আগে এটা বলে দেই, ফাঁকা অংশটাকে বলা হচ্ছে পিট পেয়ার। কেন এটাকে পিট পেয়ার বলা হচ্ছে? যে এই যে কোষ প্রাচীরের মধ্যে যে গর্তের ন্যায় একটা অংশ দেখা যায়, যেখানে এই যে প্রাইমারি ওয়াল আর সেকেন্ডারি ওয়াল কোনোটাই কিন্তু বিকশিত হয়নি, না হয়ে উভয় দিকে মুখ করে পিঠের মতো অবস্থান করে সূক্ষ্ম নালীর মতো অবস্থান সৃষ্টি করেছে, এটাকে বলা হচ্ছে পিঠ। কিন্তু এই যে উভয় দিকে অবস্থান করেছে মুখোমুখিভাবে, এটাকে বলা হচ্ছে পিট পেয়ার। তো এটাকে আমরা এই দিক দিয়ে এই কি করে অন্য একটা কোষের মধ্যে সাইটোপ্লাজমিক রস আদান প্রদান করে, এ কারণেই এটাকে আমরা বলতে পারি প্লাজমোডেসমাটা। তোমরা পড়েছো আণুবীক্ষণিক নারী, প্লাজমোডেসমাটা। তাহলে পিট পেয়ারের মধ্যে অবস্থিত এই মধ্যপর্দাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। তো আমরা এখানে বলতে পারি যে মধ্যপর্দায় কি পিট পেয়ার আছে? মধ্যপর্দা কি এখানে খণ্ডিত হয়েছে? হয়নি। না হওয়ার কারণে আমরা এটাকে বলতে পারি পিট পেয়ারে খণ্ডিত নয়। কিন্তু প্রাইমারি ওয়ালটা কি পিট পেয়ারে খণ্ডিত। আমরা দেখতেছি যে এখানে কিছু জায়গায় এসে আবার প্রাইমারি ওয়াল তৈরি হয়নি, কারণে আমরা বলতে পারি পিট পেয়ারে খণ্ডিত। এখানে সেকেন্ডারি ওয়ালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা পিট পেয়ারে খণ্ডিত। পুরুত্ব, আমরা এখানে যে পুরুত্বটা দেখলাম মধ্যপর্দার ক্ষেত্রে, এই পুরুত্বটা নির্ণয় করা হয়নি পুরুত্ব, কিন্তু প্রাইমারি প্রাচীরের ক্ষেত্রে আমরা পুরুত্বটা দেখলাম 1 থেকে 3 মাইক্রোমিটার। আবার সেকেন্ডারি ওয়ালের ক্ষেত্রে দেখলাম এর পুরুত্ব, এটা কিন্তু 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু বলবো না, এটা পাতলা। আর এখানে পুরু হওয়ার কারণে এর পুরুত্বটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। 2 মার্কের জন্য এখানে আমরা আর একটা দিতে পারি যে মধ্যপর্দা কি কি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। তো মধ্যপর্দা কি কি কেমিক্যাল ছিল? পেকটিন ছিল আর কি পেকটিক অ্যাসিড। মধ্যপর্দা ছিল পেকটিন আর পেকটিক অ্যাসিড। আর এই যে প্রাইমারি প্রাচীরটা কি ছিল আমি এখানে লিখেছি যে সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি ওয়ালের ক্ষেত্রে এই যে এই 3টা সহ লিখবা লিগনিন সুবেরিন। 2 মার্কের জন্য আবার আমরা অবস্থানটা আবার লিখতে পারি যে এর অবস্থানটা কোথায়। তো মধ্যপর্দাটা হচ্ছে সকল কোষে অবস্থান করবে, আমি ওখানে ব্যাখ্যায় বলেছিলাম। আর প্রাইমারির অবস্থানটা কীরকম? ভাজক ও বিপাকীয় কোষে। আর সেকেন্ডারি ওয়ালটা কিন্তু সব কোষে তৈরি হবে না। গৌণবৃদ্ধিটা দেখা যাবে বিভিন্ন প্রকার দ্বিবীজপত্রীর উদ্ভিদের ক্ষেত্রেই, সেক্ষেত্রে আমরাও গৌণবৃদ্ধিটা দেখব। তো তোমাদের 2 মার্কের জন্য তোমরা সুন্দর করে এই মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীরের পার্থক্যটা এভাবেই লিখলে হয়ে যাবে, ক্লিয়ার। এবার কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন যদি আমরা আলোচনা করি, যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে কি কি পাওয়া যাবে। আমরা গ্লুকোজ জানি, যে গ্লুকোজের সংকেত কি বলতে পারবে কেউ? গ্লুকোজ C6H12O6। এই গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ, এটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কোষ রসায়নে। তো এখানে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে আমি একটা ছক আকারে দেব, তোমরা শুধু এটাকে সাজিয়ে লিখবা। যে গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু মিলে গঠিত হয় সেলুলোজ।
কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে আমি সংক্ষেপে দিচ্ছি, তোমরা এটা সাজিয়ে লিখবে যে বিটা ডি গ্লুকোজ অণু, বিটা ডি এর অসংখ্য, এখানে অসংখ্য লিখে দিই, বিটা ডি গ্লুকোজ এর অসংখ্য অণু, বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে কি তৈরি হয়? সেলুলোজ। তোমরা এটা সাজিয়ে লিখবে, তখন আর এই বর্ডারটা দেওয়া লাগবে না, সেলুলোজ। আর এই সেলুলোজ কি করে? কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান, কোষ প্রাচীরের ব্র্যাকেটের কথাটা লিখতে হবে না, কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান। তাহলে আমরা দেখলাম যে বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে তৈরি হয় সেলুলোজ, আর এই সেলুলোজটা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান। এবার এটা সুন্দর করে সাজিয়ে লিখবে, 1 থেকে 3000 সেলুলোজ, 1 থেকে 3000 সেলুলোজ গঠন করে সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন তো বোঝো, একটার পর একটা মালার পুঁথির ন্যায় সজ্জিত থাকে। প্রায় 100 সেলুলোজ চেইন, প্রায় 100 সেলুলোজ চেইন। এটা সাজানো থাকবে এইভাবে, তোমরা সাজাবে যে বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে ব্যাখ্যা করতে অসংখ্য গ্লুকোজ অণু মিলে তৈরি হয় সেলুলোজ, আর সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান। তারপরে দাঁড়িয়ে দিবে, দাঁড়িয়ে দিয়ে লিখবে যে 1 থেকে 3000 সেলুলোজ কি গঠন করে? সেলুলোজ চেইন গঠন করে। আর প্রায় 100 সেলুলোজ চেইন তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলি কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক একক। এটা মনে রাখবে, ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে সূক্ষ্ম গাঠনিক একক। এখন এই যে ক্রিস্টালাইন মাইসেলি, এখানে 20টি মাইসেলি গঠন করে মাইক্রোফাইব্রিল। এমসিকিউ থাকতে পারে যে কিভাবে মাইক্রোফাইব্রিল তৈরি হয়, তাহলে 20টি মাইসেলি মিলে কি তৈরি হয়? মাইক্রোফাইব্রিল। এখন এই যে মাইক্রোফাইব্রিল আছে, প্রায় 250টি মাইক্রোফাইব্রিল, এই 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠন হয় ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো আর মাইক্রো বোঝো তো, ম্যাক্রো বলতে বড়, তাহলে 250টি মাইক্রোফাইব্রিল গঠন করতেছে একটি মাত্র ম্যাক্রোফাইব্রিল। আর অসংখ্য ম্যাক্রোফাইব্রিল গঠন করে তন্তু বা ফাইবার। তো আমাদের কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে যদি 3 মার্কের কোশ্চেন আসে যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করো, তখন তোমরা এটা সুন্দর করে সাজিয়ে লিখবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু নিয়ে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। সবাই তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।